অশোক লেল্যান্ডের বাইকিং বাসের সঙ্গে তো আমরা এর আগে অনেকবারই সফর করেছি, তবে আজকের এই বাস সফরটা আমাদের কাছে কিন্তু এখানে একটু আলাদা। 1976 সালে অশোক লেল্যান্ড প্রথম ইন্ট্রোডিউস করেছিল তাদের এই বাইকিং সিরিজের বাস চ্যাসিস, যার অন্যতম একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এই গাড়ির সামনের ওভারহ্যাং এবং সেখানেই প্লেস করা এই গাড়ির সামনের প্যাসেঞ্জার দরজা। দেখো, ভারতের প্যাসেঞ্জার কমার্শিয়াল ভেহিকলস এর ইতিহাসে এই বাইকিং বাস চ্যাসির অবদান রয়েছে অনেক। সেসব নিয়ে না হয় একদিন অন্য কোনো ভিডিওতে কথা হবে, তবে সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অশোক লেল্যান্ড কিন্তু তাদের এই বাইকিং বাস চ্যাসির মধ্যেও পরিবর্তন নিয়ে এসেছিল বিস্তর, যার মধ্যে সব থেকে বড় এবং বলা যেতে পারে একটা রেভলিউশনারি পরিবর্তন আনা হয়েছিল এই গাড়ির ফ্লোর হাইট কমিয়ে 1050 মিলিমিটার থেকে এই গাড়ির ফ্লোর হাইট কমিয়ে করে দেওয়া হয় 860 মিলিমিটার এবং 3 স্টেপ থেকে কমিয়ে মাত্র 2 স্টেপ এন্ট্রিতে কনভার্ট করে অশোক লেল্যান্ড প্রথমবারের মতন চেষ্টা করেছিল একটি সাধারণ বাস চ্যাসিকে একটি লো ফ্লোর বাস চ্যাসিতে রূপান্তর করতে। এবং 2003 সালে বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট অশোক লেল্যান্ডের উপর ভরসা দেখিয়ে প্রথম তাদের ফ্লিটে এখানে যুক্ত করেছিল এই বাসগুলো। তবে আমাদের গ্রাম বাংলায় এই মহাশয় এসছে অনেকটাই পরে, সালটা তখন হবে প্রায় 2010 কি 11, যখন পশ্চিমবঙ্গের মানুষ হয়তো প্রথমবারের মতন এরকম লো ফ্লোর সেমি এয়ার সাসপেনশন সহ একটি বাইকিং বাসের দেখা পেয়েছিল। দেখো, আমরা সাধারণত অশোক লেল্যান্ডের যেই সমস্ত বাইকিং বাস এখানে সফর করি BS3 এমিশন নর্মসের, সেই গাড়িগুলো কিন্তু এখানে 160 হর্স পাওয়ার ডেভেলপ করতেই সক্ষম, মানে সেই গাড়িগুলোর ইঞ্জিন। তবে আজকে আমরা যে বাস এখানে সফর করব, মানে এই SLF বাইকিং, এই গাড়ি কিন্তু এখানে ডেভেলপ করতে সক্ষম প্রায় 180 হর্স পাওয়ার বিকজ অফ EDC মানে ইলেকট্রনিক ডিজেল কন্ট্রোল ইউনিট। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে বেশিরভাগ বাস মালিকেরাই দৌড়াচ্ছে বেশি মাইলেজ দেওয়া 4 সিলিন্ডার কম্প্যাক্ট সিটি বাসের দিকে, সেখানে এই 24A/1 রুটের আন্ডারে এখনো কিন্তু এরকম কিছু বড় বড় ভক্সেল বাসগুলো চলছে, যেগুলো হয়তো আর কিছুদিন পরেই আমাদেরকে চিরতরে বিদায় জানাবে। তবে সেই দুঃখের দিনটি আসার আগেই আমি এখানে একটা সুযোগ পেয়েছিলাম এই মাস্কুলার বাসে একটা রাইড নেওয়ার। তাহলে নমস্কার, ইটস হাইওয়ে টাইম পরিবার। আজকে এই ভিডিওর অ্যাজ পার দি থাম্বনেল এন্ড টাইটেল অনুযায়ী আমরা কিন্তু এখানে সফর করতে চলেছি হাওড়া স্টেশন, বলা ভুল, হাওড়া ফায়ার স্টেশন থেকে মুকুন্দপুর পর্যন্ত 24A/1 রুটের একটি পুরনো BS3 অশোক লেল্যান্ড SLF বাইকিং বাসের সঙ্গে। मेरा नाम है मोहम्मद शफीक। हम बोल रहे हैं कि 24/1 जो बस है, मैंने कलकत्ता का टॉप रूट का बस है, इसमें हर पैसेंजर लोग को तकलीफ हो जाए। रात 10-11 बजे तक बस मिलता है। ये गाड़ी रूट में अगर चल रहा तो बहुत सारा पब्लिक को बहुत सेफ होता है, इसमें भाड़ा भी कम मिलता है। अगर ये बस अगर कोई कारण से अगर रुकता है तो बहुत सारा पब्लिक जो है बहुत तकलीफ उठाएगा। रूट है हम लोग का 24/1 रूट है, मतलब यहाँ हम लोग का हावड़ा से लेकर के मुकुंदपुर तक जाता है। लास्ट बार समझ लीजिए रात 10-11 बजे तक है, मुकुंदपुर से 10 बजे तक रहे, हावड़ा से 9 बजे तक रूट हो जाते जाते 10-11 बजते ही हो। हर सुबह है 5:30, हाँ 5:30 से लेकर 6 बजे तक उधर से भी वही मिलेगा। मेरा बस इधर रहता है, उधर का बस उधर पे रहता है। जब इधर से 5:30 बजे अगर बस छोटा है, उधर से 5:30 बजे बस उधर से मिनिमम 12-10 रुपया, मैक्सिमम टोटल यहाँ से मुकुंदपुर जाएगा 20 रुपया टोटल। তাহলে এই বাস এবং তার রুট, এই দুয়ের ব্যাপারেই আমরা একটি সংক্ষিপ্ত বিবরণ ইতিমধ্যেই জেনে ফেলেছি। তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি আজকের এই ছোট্ট একটি সফরের জন্য কলকাতার তথা বাংলার এই বিরল মডেলের বাসের সঙ্গে হাওড়া থেকে মুকুন্দপুরের উদ্দেশ্যে।
অলরাইট, সো লেটস স্টার্ট উইথ দি ফ্রন্ট অফ দিস বাস। এখন আমরা মুকুন্দপুরে আছি এবং মুকুন্দপুরে এখানে মেলা হচ্ছে, তো সেই কারণে এখানে একটু নয়েজ তোমরা পাচ্ছ। বাকি তোমাদেরকে তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গাড়ির পুরো ফ্রন্ট প্রোফাইল, অশোক লেল্যান্ড SLF বাইকিং। এটা গাড়িটাকে সামনে থেকে দেখতে কিন্তু এখানে খুবই একটা মনস্টার গাড়িটা থেকে ফিল আছে বাইরে থেকে। এটা টাটা 1618, এর ফ্রন্ট ফেসিয়া এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে গাড়ির বয়সের সঙ্গে, বাট এই গাড়িটাকে কিন্তু এখানে অনেকটাই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। অ্যান্ড সামনে আমাদের সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু অরিজিনাল SLF বাইকিং এর লুকস তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাকি এখানে কিন্তু এই গাড়ির যে কালার কম্বিনেশন, এখানে লাইক অরেঞ্জ অ্যান্ড গ্রিনের মধ্যে গাড়ির কালার এখানে ফিনিশ করা হয়েছে। অ্যান্ড এই যে হেডল্যাম্পটা, এই হেডল্যাম্পটা কিন্তু আমি প্রথমে ভাবতাম যে হয়তো BS4 এর সঙ্গেই লেল্যান্ড এই হেডল্যাম্পগুলোকে ইন্ট্রোডিউস করেছিল, বাট BS3তেই কিন্তু লেল্যান্ড তাদের এই বাসে এই ধরনের হ্যালোজেন হেডল্যাম্পগুলোকে কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছিল। বাকি যেহেতু এটা পুরোপুরি ফ্যাক্টরি বিল্ড বডি, তো সেই কারণে কিন্তু এখানে এই ধরনের লাইটিং অ্যারেঞ্জমেন্টস আমরা দেখতে পাচ্ছি। গাড়ির সামনে এখানে সিঙ্গেল পিস খুব বড় একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, দেন এখানে ডেস্টিনেশন বোর্ড। এবার যদি আমি আসি গাড়ির একদম সাইডে, তো গাড়ির সাইডে আসা মাত্রই তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে গাড়ির লেংথ এখানে কিন্তু অনেকটাই লং, বাট টাটা 1618 যে গাড়ি আছে না, তার থেকে এই গাড়ির লেংথ কিন্তু এখানে একটু ছোট। বিকজ এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি টাটা 1618 দাঁড়িয়ে আছে আমাদের পাশে, সেটা 12 মিটার লেংথের গাড়ি, বাট এটা কিন্তু এখানে 11.5 মিটার। যেহেতু এটা বাইকিং চ্যাসি, তো সেই কারণে কিন্তু 11.5 মিটার এই গাড়িটার ওভারঅল এখানে টোটাল লেংথ। তো এই গাড়ির রিয়ার অ্যাক্সেল এখানে এয়ার সাসপেনশন, এবং সামনের অ্যাক্সেলে কিন্তু এখানে টিপিক্যাল বা নর্মাল সেমি ইলেকট্রিক্যাল সাসপেনশনই এই গাড়িতে লাইক আসে। যেহেতু এটা একটা SLF বাইকিং, তো সেই কারণে কিন্তু নর্মাল বাইকিং বাসের তুলনায় বা নর্মাল লেল্যান্ডের যে বাইকিং বাস আমরা চড়ে থাকি তার তুলনায় কিন্তু এই গাড়ির যেই ফ্লোর হাইট সেটা কিন্তু এখানে খুবই কম, লাইক 860 মিলিমিটারের কিন্তু এই গাড়িতে ফ্লোর হাইট দেওয়া হয়েছিল। যেহেতু এটা SLF বাইকিং, বাকি নর্মাল বাইকিং বাসে কিন্তু অলমোস্ট 1020 কিংবা 1100 mm এর কিন্তু ফ্লোর হাইট ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমি এই গাড়িতে প্রবেশ করার পরেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ির পুরো ইন্টেরিয়ার লেআউট, যেখানে 2x2 অ্যারেঞ্জমেন্টের সিট ব্যবহার করা হয়েছে। বাকি সিটের কালারগুলো কিন্তু এখানে খুবই ভাইব্রেন্ট কালার, লাইক রেড কালারের সঙ্গে কিন্তু গাড়ির ইন্টেরিয়ার এখানে সিটগুলোকে স্পেসিফিকলি ব্যবহার করা হয়েছে। বাট যেহেতু বললাম যে গাড়িটা অনেকটাই এখানে এজ হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে গাড়ির এখানে অনেক কিছুই পার্টস মিসিং হয়ে গেছে। লাইক যেহেতু দেখতে পাচ্ছ এখানে সিট আছে, বাট ব্যাকরেস্ট ভেঙে গেছে, অ্যান্ড উপরেও কিন্তু এখানে কিছু কিছু জিনিস এখানে ভেঙে গেছে। বাট গাড়িগুলো কিন্তু এখনো চড়ে এখানে বিশাল বিশাল মজা তোমরা পাবে। এবং এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস, এটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম, যে এইটা যেহেতু SLF বাইকিং, তো সেই কারণে কিন্তু BS3 ফার্স্ট লটের বাইকিং হওয়া সত্ত্বেও এখানে এই গাড়ির স্টিয়ারিং হুইল তো নর্মাল BS3 বাইকিং এর মতো নেই, বাট এই গাড়ির যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখানে কিন্তু তোমরা এখানে কিছু চেঞ্জেস দেখতে পারবে। মানে দেখো, নর্মাল যে BS2 বা BS3 জেনারেশনের ফার্স্ট লটের BS3 জেনারেশনের যেরকম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার লেল্যান্ডের গাড়িতে আসতো সেরকমই, বাট এখানে যে ক্লাস্টারের যে হাউসিংটা বা ইনস্ট্রুমেন্ট কনসোলের যে লাইক হাউসিংটা বানানো হয়েছে, সেটা কিন্তু অন্যান্য BS2 বা BS3 ফার্স্ট লটের বাইকিং এর থেকে বা চিতার থেকে অনেকটাই ডিফারেন্ট। বিকজ এখানে কিন্তু এই হাউসিংটাকে পুরোপুরি এই গাড়ির জন্য স্পেসিফিক্যালি এখানে ডিজাইন করা হয়েছিল একটা সময়। অ্যান্ড তার সঙ্গে এই যে ইঞ্জিন বে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু BS3 ফার্স্ট লটের বাইকিং, তো সেই কারণে এখানে ডান্ডা গিয়ার, যেটা খুবই ফেমাস লেল্যান্ডের গাড়িতে। যেহেতু এটা SLF বাইকিং, তো সেই কারণে কিন্তু এখানে গিয়ারের ডান্ডার যে শেপটা সেটাও কিন্তু এখানে একটু আলাদা। অ্যান্ড এই গিয়ারের জন্য কিন্তু স্পেসিফিক্যালি এখানে ইঞ্জিন বে ঢাকনাটাকেও কিন্তু এখানে স্পেসিফিক্যালি কিন্তু এখানে একটু কাট আউট বানিয়ে এখানে গিয়ারটাকে স্লট করা হয়েছে, যেখানে অন্যান্য BS3 নর্মাল চ্যাসি বাসে আমরা কিন্তু এর জন্য কোনো রকম এরকম স্পেশাল কাট আউট দেখতে পাই না। তোমাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা বললাম একটু স্পেশাল, স্টিয়ারিং একই, গিয়ার লিভারটা এখানে একটু ডিফারেন্ট, অ্যান্ড ইঞ্জিন বেটা কিন্তু এখানে একটু আলাদা। তো এই হচ্ছে মোটামুটি SLF বাইকিং এর কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র। সো আজকের এই ভিডিওটা একটু বেশি গাড়ি সেন্ট্রিক হয়ে গেল রাদার দ্যান একটু জার্নি সেন্ট্রিক। আমি এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি এরকমই রাখতে চেয়েছিলাম, বিকজ এই ধরনের গাড়ি কিন্তু আমাদের এখানে আর হয়তো বেশি দিন চলবে না। এই গাড়িগুলোর বয়স এখানে প্রায় হয়েই এসছে। অ্যান্ড অশোক লেল্যান্ড বাই দ্য ওয়ে কিন্তু ফার্স্ট ব্র্যান্ড ছিল যারা হয়তো এরকম ইন্ডিয়ান মার্কেটের উপর একটা এক্সপেরিমেন্ট করেছিল, অ্যান্ড এরকম একটা কনসেপ্ট তারা নিয়ে এসেছিলো যে একটা নর্মাল বাসের থেকে একটা লো ফ্লোর বাসে কনভার্ট করে 1997 বা 2000 সালের দিকে। সেটা কিন্তু খুবই একটা ভালো এক্সপেরিমেন্ট তারা করেছিল। অ্যান্ড বর্তমানে আমাদের বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত আরবান কমিউটিংয়ের জন্য সিটি বাসগুলো আর কি আসছে, ব্যাটারি চালিত হোক বা ডিজেল চালিত হোক, যাই হোক না কেন, সবই কিন্তু বেশিরভাগ এই ধরনের কনসেপ্টের সঙ্গেই এখানে আসছে। আমি এখানে কোনো রকম ইউরোপিয়ান ব্র্যান্ডের কথা বলছি না। হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকান কান্ট্রিতে এই ধরনের বাসগুলো অনেক বেশি ফেমাস ছিল সেই সময়, অ্যান্ড অনেক বেশি অ্যাডভান্স ছিল আমাদের ইন্ডিয়ার থেকে। এই ধরনের কনসেপ্ট কিন্তু বাইরের দেশে খুবই কমন ছিল, আমাদের ইন্ডিয়াতে ব্যাপারটা নতুন ছিল বটে। বাট আসলে কিন্তু একটা ফ্রন্ট ইঞ্জিন চ্যাসির মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট এখানে বিল্ড করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ধরনের বাস রিয়ার ইঞ্জিনের সাথেই দেখি। যেহেতু আমাদের ভারতে কমার্শিয়াল ভেহিকেলসকে সেইভাবে ডেভেলপমেন্ট করা এখনও অবধি হয়নি, অ্যান্ড বাইরের দেশের তুলনায় বা ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় আমাদের এখানে যেহেতু কমার্শিয়াল ভেহিকেলস মানে ট্রাক অ্যান্ড বাস বিশেষ করে ফিচার্সের দিক থেকে বড় বা
টেকনোলজির দিক থেকে অনেকটাই পিছিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশাফুল লেল্যান্ড একটা ইন্ডিয়ান ব্র্যান্ড হয়েও যেরকম এক্সপেরিমেন্ট করেছিল অ্যান্ড সেটা সাকসেসফুলি রান করেছে, এটা কিন্তু খুব বড় একটা বিষয় আমার মতে। বাট আমাদের এখানে হয়তো এই কারণেই কমার্শিয়াল ভেহিকলসকে সেইভাবে মানে আর কি পোটেনশিয়াল দেওয়া হয় না, বিকজ এখানে সব কিছুকে ইমপ্রুভ করতে গেলে না কস্টিংটা অনেকটা বেড়ে যায়। অ্যান্ড আমাদের এখানে মানে সব কিছুই কিন্তু ডিপেন্ড করে কস্টের উপরে। এখানে যদি গাড়ির দাম বেড়ে যায়, যদি মালিকের পকেটে টান করে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব কিছুর কস্টিং কিন্তু বেড়ে যাবে। যেরকম ভলভো বাসে ধরো, ভলভো বাসে যেরকম টেকনোলজিক্যালি অনেকটাই অ্যাডভান্স সেই বাসগুলো, তো সেই বাসগুলো কিনতে এখানে যেরকম টাকা খরচা করতে হয় একটা মালিককে, তো সেরকম কিন্তু তারা সেই বাসের ভাড়াও চার্জ করে, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো সেই কস্টটাকে কিন্তু এখানে একটা লিমিটেশনের মধ্যে রাখার জন্য অনেক কোম্পানি এখানে চেয়েও কোনো রকম নতুন এক্সপেরিমেন্ট করতে পারে না। আসলে লেল্যান্ডের এই এক্সপেরিমেন্টকে ফলো করেই কিন্তু পরবর্তীকালে টাটা, আইচার সবাই কিন্তু এই ধরনের লো ফ্লোর বাস তারা বানানোর চেষ্টা করেছিল। বাট যাই হোক, আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি টাটা অ্যান্ড আশোক লেল্যান্ডই বেশি ফেমাস এইসব কাজের জন্য। অন্যান্য ব্র্যান্ডকে আমরা অতটা এখানে বেশি আর কি করি না, পাত্তা দিই না বেসিক্যালি বাংলা ভাষায়। এই ভিডিওটা আমার কাছে একটা অটোমোবিল লাভার্সের একটু বেশি স্পেশাল ছিল, বাট আমি এই ভিডিওটাকে আমি অ্যাকচুয়ালি বানাতে পারতাম না। কালকে সন্ধেবেলায় আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ভিডিওটা আগামীকাল আসছে, মানে আজকে। কালকে রাত্রিবেলা ডিনার করেছি, ডিনার করার পরে আমার এত মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমি এডিটই করতে পারি না। বেসিক্যালি আমি রাতে এডিট করি, তো করতেই পারি। তারপরে কী করলাম, আমি 1 ঘন্টা ঘুমালাম। মাও বললো যে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে, তাই আমি 1 ঘন্টা ঘুমিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে 4টের সময় ওটা এডিট করবো বাই যাবে, তো 4টে বাজার আগে আমার 2টোর সময় ঘুম ভেঙে গেছে এডিট করার জন্য। তো আমি ঘুমালাম 12:30টার সময়, আবার 2টার সময় উঠে এডিট করলাম। এডিট করে এখন ভোর 6টা বাজে আবার আমি এখানে এই পার্টটা রেকর্ড করছি। রেকর্ড করে এটাকে জুড়ে আমি এই ভিডিওটাকে আপলোড করবো। তো খুবই হেপটিক হয়ে গেছিলো ব্যাপারটা। এখন বাই যাবে মাথা ব্যথা কারণ কমে গেছে, ঘুমিয়েছি বলে 1 ঘন্টা। এখন ভিডিওটা ছেড়ে দিয়ে আবার একটু ঘুমাবো। তবে যাই হোক, মোটামুটি তাহলে চলো আজকের গল্প এখানে শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।